এবং ওই খবরগুলো প্রকাশ হয় না। ওই খবরগুলো আপনি বললেন ইনার থেকেই পাওয়া যায়। তো সে বলল আমি ইউনুসকে গুনি না। ইউনুস সাহেবকে উনি গোনেন কি গোনেন না ওনার জন্য না, ইউনুসকে গোনেন না বলতে কিন্তু উনি অনেক কিছু কি গোনেন না বললেন। জুলাইকে বললেন, গভর্নমেন্টকে বললেন, অনেক কিছু বললেন, আমাকেও বললেন, ছাত্রদের আত্মত্যাগকে বললেন। তা আমি বলে আমিও তো গুনি। বসুন্ধরা 1 টাকারও বই দেয়নি, 1 টাকারও বই দেয়নি, 1 টাকারও কাগজ দেয় না। বসুন্ধরা যেখানে পারত 40 থেকে 50% নিজেই সাপোর্ট দিতে বসুন্ধরা করে। অনেকে আমরা আসলে অ্যাপলিটিক্যাল বা আমরা বলি যে আমরা আসলে রাজনীতিকে ঘৃণা করি। তো আমরা আসলে রাজনীতিকে ঘৃণা করতে পারি বা রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারি, কিন্তু রাজনীতি যেভাবে হোক আমাদের জীবনে প্রভাব ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এখানে রাজনৈতিক আলাপ জরুরি টকশোয়ের অতিথি গাজী সালাউদ্দিন তানভীর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাকে আমি প্রথম চিনি হচ্ছে ফেসবুকে দেখলাম যে একজন বড় দরবেশ, লম্বা দাড়ি, কিন্তু সে সচিবালয়ের মধ্যে ঢুকছে, কোনো একটা ঝামেলা হচ্ছে সচিবালয় নিয়ে, এটা নিয়ে একটা খবর যে এই যে সমন্বয়করা সমন্বয়করা এই ধরনের দুর্নীতি করতেছে, এরকম। এটা দিয়ে আপনার সাথে আমার পরিচয় মানে আমি আপনাকে প্রথম আপনার ব্যাপারের সম্পর্কে জানি ওইটা দিয়ে। তো এখন ওই সময় যে এনসিটিভি 400 কোটি টাকার একটা উঠছিল, কমিশন বাণিজ্যের অভিযোগ উঠছিল, এই ঘটনাটার ব্যাপারে আপনি তো বলছেন আপনার কথাটা যে এটা একটা ষড়যন্ত্র ছিল। তো এই ছাড়াও আমরা আরও অনেকগুলো মন্ত্রণালয় থেকে, শিক্ষা, তারপর হচ্ছে স্বরাষ্ট্র, এগুলো মন্ত্রণালয় থেকেও বলছিল যে আপনার ব্যাপারে আপনি অনেক তদবির করতেছেন। তো আপনি তো একজন সমন্বয়ক ছিলেন, তাই না? তো সেই সমন্বয়ক হিসেবে এই জায়গাটাতে সচিবালয়ের অ্যাক্সেস আপনি কিভাবে পেলেন, বা এই যে তদবিরগুলোর ব্যাপারে আসলে আপনি কতটুকু করছেন, কতটুকু করেন নাই, আপনার মুখ থেকে একটু শুনি। ওই সময়টা যেই সময়কে ধরে আমার নামগুলো প্রকাশ পাইছিল 5ই আগস্ট পরবর্তী সময়, সে সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তারপর অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সবগুলো আসলে ভঙ্গুর অবস্থা ছিল। কোন এক জায়গাতে কেউ যদি ডাকাত বলে চিৎকার দিত, সবাই মনে করতো এলাকায় ডাকাত পড়ে গেছে, সবাই রাস্তায় লাঠি নিয়ে বের হতো, কারণ ওই সময় পুলিশ ছিল না। এলাকার লোকজন এই সমস্ত এলাকাতেও সবাই রাত্রেবেলা পাহারা দিত লাঠি নিয়ে। তো একটা প্রশ্ন এরকম হওয়া উচিত না যে জনগণ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ অথবা শহরের মানুষ রাস্তায় রুটিন করে নিজেরা ডাকাতদের পাহারা দিবে কেন? এটা তো একটা স্বাধীন রাষ্ট্র, এখানে পুলিশি ব্যবস্থা আছে, আর্মি ব্যবস্থা আছে, তারা কেন এই দায়িত্বের মধ্যে আসলো? ওই সময়টাতে ট্রাফিকের ব্যবস্থার মধ্যে ছাত্ররা ছিল, রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। অনেক জায়গাতে গাড়ি পড়ে আছে টাকা ভিতরে, এরকম অনেক গাড়ি ছাত্ররা উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিছে, এরকমও ঘটনা আছে। আবার অনেক ধরনের উগ্র লোকদেরকেও তারা ধরছে। আমার সাথে এরকম হয়েছে। আমি উত্তরা থেকে আসতেছিলাম ঢাকা ইউনিভার্সিটি এদিকে, তো পাগড়ি পরা মাথায়, তো ছাত্ররা আমাকে কোনো রকমেই পাগড়ি পরে যেতে বলে, আপনাকে হেলমেট পরতে হবে। এই দায়িত্ব ছাত্রদেরকে কে দিছে? এটা কিন্তু টানা হয়েছে, ওই সময় প্রায় 1 মাসের মতো টানা এরকম চলছে। এই প্রশ্নগুলো তো আসা উচিত যে ওই সময় আসলে কেন তারা করলো, কে তাদের দায়িত্ব দিল? সচিবালয়ে ঢোকা, ওই সময় সচিবালয়ে আমাদের যাওয়া, শুধু আমি না, আমাদের শব্দটা বললাম, এইটা আমাদের চাওয়া থেকে না, গভর্নমেন্টের চাওয়া থেকেই ছিল। একটা ঘটনা হয়তো আপনার মনে থাকবে, সেটা হলো ওই সময় কথায় কথায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতো। জনগণ তো করতোই, সরকারি কর্মকর্তা কর্মচারী, তার মধ্যে একটা আনসার ছিল, আনসারদের একটা ঘটনা ছিল, তারা সরাসরি পুরা সচিবালয়কে ঘেরাও করে। আচ্ছা, ওই দিনের ঘটনাটা খেয়াল করেন তো, ওই দিনের ওই সমাধান কি সরকার করছিল না ছাত্র প্রতিনিধিরা করছিল? যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে সবাই ওখানে গেল, তারপরে আমাদের অন্যান্য সমন্বয়করা যারা ছিল, এবং 2 জন সমন্বয়ক উপদেষ্টাই ছিলেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা সহ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আরও অনেকে, এবং আমিও। তো আমাদের ওখানে একটা ক্রাইসিসে গভর্নমেন্ট তখন, এবং এনাদেরকে বোঝানোর জন্য বা এনাদের সাথে কথা বলার জন্য সরকার নিজেদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে চাচ্ছেন যে সমন্বয়করা আসুক, যারা দেশের পরিবর্তনের জন্য নিজেদের লাইফকে রিস্কে ফেলছে। কারণ ওই সমস্ত বাহিরে আন্দোলনকারীরা ওই প্রাতিষ্ঠানিক ভাষায়
সরকারি উচ্চ পদস্থদের কথা নিতে চাচ্ছিল না। ঠিক এরকম ছাত্র আন্দোলন হয়েছে, অনেকে সেখানে গেছে, প্রত্যেকটাই কিন্তু ওই সময় ছাত্র প্রতিনিধি দিয়েই সমাধান করার চেষ্টা করা হয়েছে। এই জন্য একবার এটাও আপনার খেয়াল থাকবে, রেল বন্ধ হয়ে গেছিল, ওই সময় আমাদেরকে ডাকছে গভর্নমেন্ট, এবং তারা যা খুঁজে পায় না আমরা তাদেরকে বিভিন্ন সোর্সে খুঁজে কারা করতেছে তাদের কাছে যে বুঝায় রাত 3টার দিকে আবার আমরা রেল সচল করছি। কারণ তার একদিন পরেই প্রায় লক্ষ লক্ষ মানুষ রেলে করে ইজতেমার ময়দানে আসবে বা অন্যান্য এগুলো আছে জানুয়ারি মাসে। ঠিক এইভাবেই আসলে বিভিন্ন কাজে, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়, অন্য মন্ত্রণালয়ে তো ছাত্র প্রতিনিধিও রাখা হয়েছে, একদম মানে নোটেড করে ছাত্র প্রতিনিধি যে অমুকে এই জায়গাতে উপদেষ্টা মহোদয়কে সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে ভেতরে যাওয়ার, পাস নেওয়ার, এগুলোর আসলে ওই জায়গাতে বিষয়টা অনেক মানে অপ্রয়োজনীয় ছিল। প্রয়োজনীয়তার কারণে ভিতরে যাওয়া ছিল, প্রয়োজনীয়তার কারণে কাজ করা ছিল। এটাকে ভেতরের যে গত 17 বছরের যে একটা ট্র্যাডিশন ছিল সচিবদের বা যুগ্ম সচিবদের বা অতিরিক্ত সচিবদের, যে একটা নিজেদের একটা অবস্থান ছিল, হয়তো তারা মনে করতো যে এদের আসার কারণে এগুলো খর্ব হচ্ছে। তাদের একটা চ্যানেল ছিল, তাদের একটা সিন্ডিকেট মেনটেন করতো, যেগুলোর সাথে আমরা কখনোই পরিচিত ছিলাম না, এখনও নাই। তো সেগুলো ভাঙতো। হয়তো উপদেষ্টা ছাত্র প্রতিনিধির কথাকেই বেশি গুরুত্ব দিত, অথবা বাহির থেকে একজন আসছেন, তিনি একটা ভালো উপায় বাতলে দিচ্ছেন, সেটাকেই মানাটাকে গুরুত্বপূর্ণ মনে করতো, সচিবদেরটা মানতেন না। এই জায়গাতে একটা দূরত্ব তৈরি হয়েছে সবার সাথে, শুধু কি আমার সাথে। হয়তো আমি আপনি কথা বলছি দেখে এরকম হয়েছে, আসিফ মাহমুদ সচিব ভুইয়ার মন্ত্রণালয়ে শুধু দুর্নীতি হয়েছে, আর কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি হয়নি, কিন্তু বারবার তো একই কথা আসছে না যে স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু হচ্ছে। যত পত্রিকায় লেখা মনে হচ্ছে যে উপদেষ্টা আসিফ সাহেবের ওখানেই সব কিছু হচ্ছে, আর সমস্ত মন্ত্রণালয় হলো আমার দুধে ধোয়া তুলসী পাতা। ব্যাপারটা তো এরকমই একসময় হয়েছে। তো মিডিয়াতে ওইভাবে ফ্রেমিং করা হয়েছে যে এরা ঢুকে অন্য কিছু করতেছে। একজন আমাকে বলতেছিল, একজন সাংবাদিক, যে আমি 24 বছর ধরে সচিবালয় বিটে কাজ করি, আমি সব বুঝি। তেমন হ্যাঁ, সচিবালয় বিটে 24 বছর ধরে কাজ করেন, তাহলে এই 17 বছর আপনার ভূমিকা কী ছিল? তানভীর ব্যাপারে যে আপনি এত লিখছেন, উনি প্রথম রিপোর্ট করছিলেন। যুগান্তরের একজন সাংবাদিক আমিরুল ইসলাম ভাই, উনি এটা প্রথম রিপোর্ট করছিলেন, যেটা দেখে আপনি আমাকে চিনছেন, যে সচিবালয়ের ভেতরে ডিসি নিয়োগ, এই নিয়োগ, সে নিয়োগ, বিভিন্ন নিয়োগের সাথে সম্পৃক্ত। আসলে এটা সম্পৃক্ততা থাকার কোনো মানেই হয় না, কারণ ওটা একটা প্রসেসে চলে, আর সরকারের বাইরে থেকে এগুলো সম্ভব না। এই যে কথাগুলো ওই মন্ত্রণালয়ে, এই মন্ত্রণালয়ের তদবির, বাণিজ্য, এই সেই, আচ্ছা কোনো উপদেষ্টা কি কখনো বলছে? বলবেন যে উপদেষ্টা তো আপনাদের বসানো বা আপনাদের পরিচিত, আপনাদের নামে কেন বলবে? কোনো সচিব বলছে? কোনো উপসচিব বলছে? কোনো যুগ্ম সচিব বলছে? অথচ এখন বর্তমানে যারা অতিরিক্ত সচিব লেভেলে আছেন, এরা অধিকাংশই কিন্তু আওয়ামী পিরিয়ডে চাকরি পাওয়া বা প্রমোশন পাওয়া। স্বাভাবিক, জামাত এবং বিএনপি তারা আওয়ামী লীগের সময় ওই পরিমাণ প্রমোশন পায়নি, আগে ভাগেই রিটায়ারমেন্টে যেতে হয়েছে, স্বাভাবিক ছিল, গভর্নমেন্ট এভাবেই করছেন। এখন যারা আওয়ামী লীগের সময় প্রমোশন পাওয়া ব্যক্তিরাই তো ওই সময় দায়িত্বে ছিলেন, তাদের মতো তো কেউ বললো না, শুধুমাত্র পত্রিকাতেই আসলো। আর পত্রিকার ভাষাগুলো কীরকম জানা যায়, খবর পাওয়া যাচ্ছে, অনেকে মুখে শোনা যাচ্ছে। তো এরকম কথা তো, কিন্তু একটাও এরকম না যে অমুক তারিখে, অমুক ডেটে, এই টেন্ডারে, এই 1000 কোটি টাকার টেন্ডারে, অমুকের সিগনেচারে, অমুকের হস্তক্ষেপে, অমুকের, এরকম কিছু নাই, শুধু ছবি। আর ছবি তো স্বাভাবিক, আপনি যদি সচিবালয়ে যান, সচিবালয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ যে কেউ তাদের প্রয়োজন অনুযায়ী যেতে পারে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন, আপনার কথা থেকে কিন্তু একটা কথা চলে আসে, সেটা হচ্ছে যে যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সময় যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তো এরা তো আসলে প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর টাকা বিদেশে পাঠিয়েছে। তার মানে ডেফিনেটলি তাদের হাতে একটা পাওয়ার ছিল, একটা অথরিটি ছিল। এখন সচিবরা দুর্নীতি করে,
তার সাথে সাথে মিলে মন্ত্রীরাও দুর্নীতি করছে, একদম মানে সোনা সোহাগা হয়েছে দুজন মিলে, মানে কে কতটুকু 17টা বাড়ি আমরা দেখছি ওয়াসার এমডির। তো সুতরাং এখানে দুর্নীতি দুই পক্ষই হয়, শুধু যে সচিবরা দুর্নীতি করে তা না, আবার একই সাথে রাজনীতিবিদরাও আপনার ইংল্যান্ডে কত কত কোটি টাকার প্রপার্টি তারা বানায় সেটা আমরা দেখছি। তো তার মানে এই যে একটা ডিসিশন মেকিং একটা প্রসেস আছে, যেখানে একটা মন্ত্রীর অথবা একটা উপদেষ্টার অথবা আপনাদের ওই সময়টুকুর ক্ষেত্রে একটা ছাত্র সমন্বয়কের কিছু বলার ভূমিকা ছিল। তো যে বলার ভূমিকাটা যে যখন ছিল, সেই বলার ভূমিকাটাতে আসলে সে কী ধরনের সিদ্ধান্ত নেবে, সে কি এই সিদ্ধান্ত নেবে যে আমরা আসলে দেশের স্বার্থটাকে অগ্রাধিকার দিই, নাকি সে ওই স্বার্থটা নেবে যে ঠিক আছে সচিবের সাথে মিলে আমরা একটা টিম করলাম, সেই টিম করে ঠিক আছে ভাই আপনি এত টাকা নেন আমি এত টাকা নেই। এবং এ ধরনের কিছু ঘটনা আমরা আসলে একেবারে ইনার সার্কেল থেকে, অভিযোগ হিসেবে আসে নাই, কেন অভিযোগ হিসেবে আসে নাই, কারণ এটা উইন উইন ছিল, সবাই টাকা পাইছে, সবাই খাইছে, আমরা জানি মিলে ঝুলে খাইছে যেটাকে বলা হয়, এরকম একটা ব্যাপার আমরা দেখছি। তো এই কারণে যে এই মিলে ঝুলে খাওয়ানোর মধ্যে সাংবাদিকরাও থাকে, আমি সরাসরি বললাম না 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 অবশ্যই, এবং ওই খবরগুলো প্রকাশ হয় না, ওই খবরগুলো আপনি বললেন ইনার থেকেই পাওয়া যাবে, কিন্তু প্রকাশ ওই সমস্ত খবরগুলো হবে হয়তো যে খবরগুলোতে প্রত্যেক এই ডটগুলো কানেক্টেড হয়নি, সবগুলো যে ডট কানেক্টেড হয়নি ওইটাই রেগে যে অথবা আমাকে কেন দেওয়া হলো না বা আমি কেন বাইরে গেলাম তারা করবে, অথবা এরকম হয়েছে যে ঘটনা ঘটেনি। না না আমি আন্ডারস্টুড, আমি আপনার সাথে একমত যে সাংবাদিকরাও ওই ইয়েতেই থাকে, ওই পেরোলের মধ্যে থাকে। আমার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্নটা ছিল যে এই যে মিলে ঝুলে খাওয়ার যে ঘটনা ঘটছে, এবং ধরেন আসলে এটা আমরা বুঝি আন্ডারস্টুড যে 17 বছর ধরে যেই সিস্টেম ধরে চলে আসছে, হঠাৎ করে 5ই আগস্টের পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ব্যাপারটা এরকম হয় নাই। তো ফলে সচিবরাও দুর্নীতিবাদ, সচিবরাও তাদের জায়গায় ছিল, ঠিক সেরকম সমন্বয়করাও তাদের কোনো কোনো একটা পজিশনে কোনো একটা অথরিটিতে তারা গেছিল, এবং সেখানেও দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমি বলছি না সব দুর্নীতি হয়েছে, আমি বলছি কিছু দুর্নীতি হয়েছে, কিছু দুর্নীতি হয় নাই, সত্য মিথ্যা দুটোই আছে। তো এই যে ব্যাপারটা যে যেই সমন্বয়করা তাদের জীবন আসলে দিয়ে একটা নতুন বন্দোবস্ত চাচ্ছিল, সেই সমন্বয়কদের মধ্যেই কেউ কেউ এই দুর্নীতির সাথে জড়ায় গেছে। এবং আমরাও দেখছি যে সমন্বয়ক লেভেলের নিচেও যারা ছিল ছাত্র, তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা তো আমরা জানি, মানে যে বললাম ইন্টারনাল খবর আমরা পাই যে আগে এখানে টাকা তুলতো কে, আগে এখানে টাকা তুলতো অমুক, এখন কে টাকা তুলে, এখন অমুক, এই অমুকের পরিচয়টা তো আমরা জানি। এই হিসেবে বলতেছি যে যেই ছেলেটা আসলে কয়েকদিন আগেও সে তার মানে রক্ত দেওয়ার জন্য সে তার লাইফ রিস্ক নিছে এই সরকারের এই বন্দোবস্ত পরিবর্তনের জন্য, এরা হঠাৎ করে ক্ষমতার স্বাদ পেয়ে চেঞ্জ হয়ে গেল, এই ঘটনা আসলে কিভাবে সম্ভব? আসলে মানুষের নৈতিক জায়গা থেকে যদি সে আসলে ওই যে জায়গাতে সে কাজ করতেছে সেই কাজ করার জায়গার জন্য নিজেকে যোগ্য করে তুলে ধরতে না পারে বা তৈরি করতে না পারে, তাহলে সে ওই জায়গাগুলো এত বেশি মানে দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে আকর্ষণ করে, নৈতিক জায়গাটা যদি মজবুত না হয় তাহলে সে ধরে রাখতে পারবে না। জায়গাগুলো এরকমই, একদম এরকম। আমি নিজে এটা সাক্ষী, আমি দেখছি এই সমস্ত বিষয়। এবং এটা আমি এর আগেও কোনো একটা টকশোতে আমি বলতেছিলাম, সম্ভবত ফেস দ্য পিপলে একটা টকশোতে আমি বলতেছিলাম যে আমাদের ফোন যদি মানে কেউ সাধারণ মানুষ দেখে, তাহলে আমরা কোনো তদবির করি আর না করি বলবে যে এই লোকের কাছে এত তদবির, তার মানে সে তদবিরবাজ। মানুষ মনে করে এই লোকটা এই জায়গাতে দায়িত্বে গেছে, তার মানে এই লোকের দ্বারা আমি এই কাজটা একটু করে নিই না। তো সে তো একজন, এরকম 100 জন চাচ্ছে যে তানভীরের কাছ থেকে কাজটা করে নিব, একের পর এক তদবির পাঠাচ্ছে। সেটা এই তদবিরগুলো আবার কীরকম হয়, একদম মানে শুধু সাধারণ মানুষের পক্ষ থেকে না, আপনি মানে অবাক হয়ে যাবেন কোন সচিব আপনার কাছে তদবির করতেছে আরও ভালো মন্ত্রণালয়ে যাওয়ার জন্য, কিন্তু সে খুব ভালো করে জানে যে আমি কোনো দায়িত্ব নাই, কিন্তু সে মনে করে যে সে হয়তো কাউকে দিয়ে বলায় করে নিতে পারবে, কারণ তাকে তো ইউনূস সাহেবের পাশে দেখছি, তাকে তো তারেক রহমান সাহেবের পাশে দেখছি, বা তাকে তো শফিকুর রহমান সাহেবের পাশে দেখছি, সুতরাং সে এটা করতে পারবে। কিন্তু সে সচিব, সে ভুলে যাচ্ছে সে আরও অনেক কিছু করতে পারে, ভালোর দিকে হোক বা খারাপের দিকে হোক। তো পরিবেশটা তাকে নষ্ট করে দেয়। এই জন্য দিনই শিক্ষা বা ইসলামিক নৈতিকতার যদি কমই হয় বা আল্লাহর ভয় যদি আসলে কম হয়, তাহলে ওই জায়গাগুলোতে আসলে টিকে থাকা খুবই কঠিন। আমি এই কথাটা একটু অল্প সময় না বললেই না। আমাকে যেদিন প্রথম ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার শিক্ষা উপদেষ্টা মহোদয় বললেন যে হচ্ছে আমি একদমই অপারগ হয়ে গেছি, কোনোভাবেই এনসিটিভির বইয়ের ছাত্রদের বই প্রকাশ করার ক্ষেত্রে আমি সহযোগিতা পাচ্ছি না কারোই। তো আমরা একটু অবাকই হয়ে গেলাম, আমি সহ আরও কয়েকজন ছিলাম। স্যার এটা কি সম্ভব নাকি? আজকে হচ্ছে তখন সম্ভবত 2024 সালের 19শে ডিসেম্বরের কথা।
স্যার আমাদেরকে বাসায় ডেকে নিয়েছিলেন ওনার। তো বললাম স্যার এটা কেন হলো? কারণ 1 তারিখে তো আপনাকে বই দিতে হবে, তাও 40 কোটি বই, ফ্রি বই যেটা দেওয়া হয়, 40 কোটি বই, ক্লাস 1 থেকে নিয়ে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত 40 কোটি বই যেটা ফ্রিতে দেওয়া হয়, সব সাবজেক্টই আছে এর মধ্যে। তো কত কোটি ছাপা হয়েছে স্যার? স্যার বললেন মাত্র 5 কোটি। এটা হচ্ছে 19শে ডিসেম্বরের কথা। স্যার কেন হলো? বলা আপনি তো দায়িত্ব নিয়েছেন 5ই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস তো। আর প্রেস কম না বাংলাদেশে, বসুন্ধরা যে প্রেস আছে এটাই এত বড় যে কয়েক কোটি বই এক সপ্তাহে ছাপা দিতে পারবে। কেন এরকম হলো? বললো সবাই আমাকে বলছে, সচিব, অন্য তারপরে এনসিটিভির প্রধান সবাই আমাকে বলছে হয়ে যাচ্ছে স্যার, করে ফেলতেছি। কিন্তু আজকে যখন রিপোর্ট নিলাম আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। তোমরা একটু খোঁজ নাও যে কোনো সিন্ডিকেট কাজ করতেছে কিনা। একজন উপদেষ্টার অসহায় মন্তব্য। কারণ আমি বললাম স্যার এনএসএ আছে, ডিজিএফআই আছে, তারপরে আরও অন্যান্য সংস্থা আছে, তার ভিতরে খবর নিতে পারে। বলে সব তো আগের ফরম্যাট, এখনও তো চেঞ্জ হয়নি। আসলে প্রথম 6 মাসে কিছু চেঞ্জ করা সম্ভব হয়নি। তো আমার বললাম স্যার আমরা তো শুধুমাত্র যে ছোটোবেলা থেকে যখন নতুন বই পড়তাম, প্রথম পৃষ্ঠা খোলার পরে ভূমিকা লেখা থাকতো, একটা বড় ভূমিকা, জীবনেও সেটা পড়ি নাই, তার নিচে একজনের সিগনেচার থাকতো, লেখা থাকতো চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। তো ওইভাবেই দেখছি, কিন্তু ওই প্রতিষ্ঠানে যাইও নি, জানিও না। তো যাও, আমি চেয়ারম্যানকে বলে দিচ্ছি। তাই আমি প্রথম গেলাম 20 তারিখে। যাওয়ার পরে মনে হলো যে আমি মনে হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হব, অথবা রাষ্ট্রপতির চেয়েও বড় কেউ। মানে এমনভাবে আমাকে গ্রহণ করা হচ্ছে, শুধুমাত্র লাল গালিচাটা পারলে বিছাইতো। উপদেষ্টা পাঠাইছে, সমন্বয়কদেরকে পাঠাইছে, না জানি কি। এই যে একটা পরিবেশ তৈরি করে প্রথম দিন থেকেই সরকারি কর্মকর্তারা তাদের বসের ব্যাপারে, মন্ত্রীর ব্যাপারে বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ব্যাপারে, ওই জায়গাতেই সে কিন্তু যদি নৈতিকভাবে দুর্বল হয় তাহলে সে ওই জায়গাতে কিন্তু মাইল হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে তাদের প্রতি। আর যদি সে নৈতিকভাবে শক্ত হয় তাহলে ওই জায়গাতে কিন্তু সে এগুলোকে প্রশ্রয় দিবে না। আমিও তাই করছি। আমি যে বসছি স্বাভাবিকভাবে, সাধারণ একটা চেয়ার, আমাকে বলতেছে চেয়ারম্যান সাহেবের পাশে টেবিল দেবো। আমি চেয়ারম্যান সাহেবের পাশে আমি কেন বসবো? আমি তো যেরকম স্বৈরাচারকে হটানোর জন্য রাস্তায় শক্ত অবস্থান নিছে, আমি দাঁড়ায় থেকেও আপনাদের সাথে কাজ করে ফেলতে পারি। আমার বই দরকার, আমার 35 কোটি বই আরও লাগবে, সে বই কীভাবে পাবো? আমি ওই জন্য আসছি, বই খোঁজার জন্য আসছি। তো বললো, একটু বুঝাই দিল যে এটা এই সমস্যা হয়েছে। তো তখন আমি বললাম একদম কারেক্ট করে বলেন কী সমস্যা হয়েছে। তো বললো যে বাজারে হঠাৎ করে আর্ট কার্ড নাই, উপরে যে মলাট, আমাদের 35 কোটি বই ছাপানো শেষ, কিন্তু উপরে যে মলাটের জন্য যে শক্ত অংশটা, ওই কাগজটা নাই। তো নেই কেন? বলে নাই, এখন বাইরে থেকে আসলে পাওয়া যাবে, দেরি হবে আরও 2 মাস 2.5 মাস এরকম। তো আমি ওই অফিসের লোকদের সাথে এমনি একটু হাঁটাচলা করলাম, অনেক বড় বিল্ডিং মতিঝিলে। হাঁটাচলা করতে করতে 1-2 জন লোক থাকে না, হয়তো সে কারো দ্বারা উপকৃত হয়নি দেখে ভিতরে খবর প্রকাশ করে দেয়, অথবা সে নৈতিকভাবে ভালো, এরকম 2-1 জন লোক সব জায়গায় আছে। আমাকে একজন বলে পাশে আসেন, বলেন। বলে যে এই যে চেয়ারম্যানটা, আমি এরা তো সব করাপ্টেড, এরা সবই জানে, বলতেছে না। বলে কী হয়েছে? 2টা কোম্পানি আছে যারা আর্ট কার্ড নিয়ে আসে বিদেশ থেকে, তারা দাম বাড়ানোর জন্য আটকে রাখছে। কোথায় পাওয়া যাবে? একজনের নরসিংদী আর গাজীপুর, বড় বড় ফ্যাক্টরিতে কয়েক হাজার টন আর্ট কার্ড আটকে রাখছে। ঠিক আছে, আমি ইয়াকে বললাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে বললাম। উনি বললেন আমাদের অফিসে আসো, শিক্ষা মন্ত্রণালয়ে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শিক্ষা মন্ত্রণালয়ে গেলাম ডিসেম্বরে, 5ই আগস্টের পরে। যেয়ে দেখলাম ওখানে আমাদের উপদেষ্টা আদিলুর রহমান সাহেব, তারপরে উপদেষ্টা সাখাওয়াত সাহেব, আর রিজওয়ানা আপারও আসার কথা ছিল, সম্ভবত উনি আসছেন কি পরে আসছেন সম্ভবত, আর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। বললেন যে কি বলো? স্যার এইভাবে সিন্ডিকেট হয়ে আছে, বলে তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যে কোনোভাবে সরকারি সহযোগিতা নিয়ে তুমি এটা করো। আমি বললাম তার ম্যাজিস্ট্রেটদের লাগবে আমার সাথে, তারপরে পুলিশ লাগবে, আমি তো আর ওখানে গেলে আমাকে কাগজ দিবে না, আমি সাথে থাকতে পারি। সাথে সাথে ঢাকার ডিসিকে বলা হলো, গাজীপুরের ডিসি, নরসিংদীর ডিসি, 3 ডিসিকে বলে তারা পুলিশ ফোর্স রেডি করলো, ডিবি গেল আমাদের সাথে, এনএসআই গেল আমাদের সাথে, এনএসআই হেডের সাথে আমি বসলাম, উনি এনএসআই লোক দিল গাজীপুরে যে একটা ফ্যাক্টরিতে, সেখানে 600 টন পাওয়া গেল। নরসিংদীতে একটা বাসায় করা হলো, 2 দিনের মধ্যে সলভ হয়ে গেল। এটার সাথে তো কোনো আর্থিক লেনদেনের প্রশ্নই নাই, ওটা সরকারিভাবে বিক্রি করে দেওয়া হলো, তাদেরকে
অল্প কিছু লাভ দিবে এবং তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে, তাদের কি বলে এক্সপোর্ট ইম্পোর্টের যে লাইসেন্স সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সামথিং এরকম। এরপরে আমি মুক্ত। 2 দিন পরে শুনি যে মিথ্যা কথা বলছে আমাকে চেয়ারম্যান। আটকাটে শুধু না, কাগজই নাই দেশে, যে নর্মাল কাগজই নাই, এবং 35 কোটি বই ছাপানো হয়নি আসলে। কেন? কারণ যতগুলো হচ্ছে প্রেস কোম্পানির পুরা একটা সমিতি আছে, যে সমিতিটা চালায় হচ্ছে মোস্তফা জব্বার, যে তথ্য মন্ত্রী ছিল শেখ হাসিনার টেকনোক্রেট কোটায়, তার ভাই রব্বানী জব্বার, এবং তারা ইউনূস সরকারকে মানে হেল্প করবে না, এই জন্য তারা কোনো বই ছাপায়নি আসলে। এবং আমার কাগজেরও সংকট, এবং তাদেরকে ডাকা হলো প্রত্যেকটা হচ্ছে ইয়াতে কি বলে আপনার টেক্সট বইয়ের যে প্রেসগুলো আছে ওগুলোতে যাওয়া হলো, এবং সেগুলো সরকারি লোকজনই গেছেন, সাথে হয়তো কখনো কখনো আমরা গেছি। যে আসলেই দেখি যে তারা 24 ঘন্টার জায়গায় মাত্র 6 ঘন্টা প্রেস চালায়, বাকি সময় ক্যালেন্ডার বানায়, বাকি সময় হচ্ছে বানায়, ডায়েরি বানায়, বছরের প্রথমে যেগুলো সরকারি কাজ পাওয়ার পরে এগুলো তারা করতে পারবে না, এই শর্তেই তারা কিন্তু এনসিটিভির কাজ নেয়। এগুলো তাহলে বাতিল করা হলো এবং কাজগুলো শুরু করা হলো। ওই সময় তাদের সাথে আমাদের একটু গ্যাপ তৈরি হলো। স্বাভাবিক আমরা একটু শক্ত আচরণ করছি, এবং আমি অনেক শক্ত আচরণই করছি। আমার চেয়ে অনেক বয়সে বড় কোম্পানির মালিক ছিল, বলতেছে আমি পারবো না। আমি পারবি না মানে বস, তো পারতে হবে, কারণ ওর সাথে ওটা না করলে ওই 8 ঘন্টার কাজ 12 ঘন্টা করবে না সে। কারণ আমি যদি তাকে ওই সময় তুই না বলি, তাহলে ও তার কর্মচারীকে খারাপ ভাষায় গালি দিয়ে কাজ করে নিতে পারবে না। পরিস্থিতি এরকম ছিল, কারণ জানুয়ারির মধ্যে বই দিতে হবে। এই জায়গায় দূরত্ব তৈরি হলো পুরো একটা সিন্ডিকেটের সাথে, এবং এই সিন্ডিকেটের সাথে বড় বড় মাফিয়ারা জড়িত, বড় বড় কোম্পানিগুলো জড়িত। বসুন্ধরা 1 টাকারও বই দেয়নি, 1 টাকারও বই দেয়নি, 1 টাকারও হচ্ছে কাগজ দেয় নাই। বসুন্ধরা যেখানে পারত 40 থেকে 50% নিজেই সাপোর্ট দিতে, বসুন্ধরা করেনি। এরপরে কি হলো, আমি ইয়াকে বললাম, উপদেষ্টাদেরকে বললাম যে আপনারা কল দেন বসুন্ধরা মালিককে। তো তার সাথে যোগাযোগ করা হলো, সে ইগনোর করলো সবাইকে। পরে আমি 1টা 2টা 3টা মানে উনি এত বড় মানুষ, তার কাছে যাইতে হলে, তার কাছে পৌঁছতে হলে মনে হয় 10-15 জনের ফোন চেঞ্জ করে তার কাছে যেতে হয়। তো গেলাম এই যে জায়গাতে। এরপর আমি তার কাছে যখন পৌঁছলাম, ফোনে আমার সামনে এনএসআই এর ডাইরেক্টর 2 জন বসা, তারপরে সচিব বসা শিক্ষা মন্ত্রণালয়ে, এনসিটি চেয়ারম্যান, কেউ তার সাথে কথা বলবে না। এই ধরনের লোককে এরা এই পরিমাণ ভয় পায়। আচ্ছা আমি কথা বলবো, দেন। ধরলাম, কে বলছেন? আমি গাজী সালাউদ্দিন তানভীর বলতেছি। কোথা থেকে বলতেছেন? আমি এনসিটিভির অফিস থেকে বলতেছি, এবং আমার সামনে অমুকেরা আছেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আমি কথা বলতেছি। বলেন। না, আপনার যে ফ্যাক্টরি সেখান থেকে আমরা জানি আপনার পাল্প আছে, আপনি কাগজ রেডি করে দিতে পারেন আমাদেরকে, এবং আপনার যে প্রিন্টিং প্রেস আছে সেখানে ছাপাইও দিতে পারেন। বলে আমি দিব না। কেন দিবেন না? তো সে বললো আমি ইউনুসকে গুনি না। সে বললো, এবং এটা হচ্ছে হচ্ছিল লাউড স্পিকারে, এভরিওয়ান মানে লিসেনিং। হ্যাঁ, তখন ইউনুস সাহেবের জন্য না, ইউনুস সাহেবকে উনি গোনেন কি গোনেন না ওনার জন্য না, ইউনুসকে গোনেন না বলতে কিন্তু উনি অনেক কিছু কি গোনেন না বললেন। জুলাইকে বললেন, গভর্নমেন্টকে বললেন, অনেক কিছু বললেন, আমাকেও বললেন, ছাত্রদের আত্মত্যাগকে বললেন। তা না, আমি বললাম আমিও তো তোকে গুনি না। তুই কোথা থেকে কি আসছিস? কাগজ দিতে হবে তোকে, লোক যাবে কাগজ দিবি। মানে যারা যে লোকগুলো কথাই বলতে চায় না, সাধারণ মানুষ তার সাথে কথাই বলতে চাচ্ছে না ভয়ে, আমি কিন্তু তার সাথে পাঙ্গা নিয়ে নিলাম। যার কিন্তু কয়েকটা মিডিয়া হাউস আছে, যে মিডিয়া হাউসগুলো আপনাকে কিন্তু ছাড়বে না। ওই সময় না মাথায় এগুলো কাজ করেনি, স্বাভাবিক। রাজপথে যখন গুলি সামনে দিয়ে গেছে তখন তো আমাদের মাথাগুলো কাজ, ওই সময় তাই হয়েছে। বই দিবি না মানে, কাগজ দিবি না মানে, তো উনি রেখে দিলেন, টক করে উত্তর দিলেন না। সবাই তো বলছে তানভীর ভাই এটা বেশি হয়ে গেল না? এখন বেশি হয়েছে মানে আপনারা কথা বলবেন না, আমরা কথা বলবো না? ওই যে লোক লাগাই দিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইল্লা মাশাআল্লাহ, যা যা আছে, নিউজ 24 লেগে দিল। এই শুরু। বই কি, কাগজ কি শেষ পেশনে দিয়েছিলেন? কাগজ দিচ্ছিল। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে কল দিয়ে বলছে আমি 10 টন করে দিতে পারবো স্যার। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আমাকে কল দিয়ে খুব খুশি, তানভীর তোমার কথায় ও 10 টন দিতে বল। স্যার আমি যেমন, স্যার আপনি ফকির, ওর ওখানে 1,80,000 টন কাগজ বানানোর পাল্প আছে, আর প্রায় 38,000 টন কাগজ রেডি আছে। আপনি বলেন যে
কি বলে 10 টন। 10 টন করে প্রত্যেক দিন দিবে। 10 টন তো আমার ছোট প্রেসগুলোর 4 ঘন্টার কাজ। বলো কি স্যার, ও যদি দৈনিক 300 থেকে 500 টন দেয়, আর অন্যান্যরাও দিচ্ছে, বিদেশ থেকেও কিছু আসতেছে, কাভার হতে পারে। স্যার বললো তুমিই তাহলে দেখো। স্যারের সাথে কয়েকদিন আগে কথা হয়েছে, ওনারা তো এখন দায়িত্বে নেই, ওনার ওপেন হার্ট সার্জারি, অসুস্থ। উনি আমাকে সেদিনও বলতেছে তোমার সহযোগিতাগুলো কখনো অ্যাকনোলেজ করা হয়নি, বলা হয়নি। তাই বললাম স্যার আসলে আমরা বলা করার জন্য করিনি, যদিও এটা নিয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আমার নিজের ব্যক্তিগত লাইফের, সামাজিক, পারিবারিক, অনেকভাবে আমি মানে একদম শেষ হয়ে গেছি। কিন্তু আসলে আমার ওই চাহিদা এখনও নাই, কারণ মানে হেয়ার আফটারে তো একটা ফলাফল আছে যেটা আল্লাহর সামনে প্রকাশিত হবে, তখন ইনশাআল্লাহ সব সাফ হয়ে যাবে, আমি এতটুকু বিশ্বাস করি। আচ্ছা, এখন আমি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি বলছিলেন যে বগুড়াতে কলেজ, স্কুল কলেজ ছিল, তারপর হচ্ছে আপনি চুয়েটের থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। এর অন্যদিকে আমরা জানি যে আমাদের এই যে আন্দোলনটা গত 24-এর গণ অভ্যুত্থানে, এটা মূলত আসলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সমন্বয়কদের একটা অনেক বেশি অংশগ্রহণ ছিল। তো এইখানে আপনি আসলে চুয়েটের থেকে পাশ করা একজন এখানে এসে অংশগ্রহণ করলেন কিভাবে, মানে আপনি এদের সাথে জুটলেন কিভাবে? আসলে এটা তো চাকরি নিয়ে, বিষয় নিয়ে আন্দোলন ছিল, সেটা চুয়েট থেকে হোক আর কুয়েট থেকে আর বুয়েট থেকে হোক আর ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এটা বিষয় ছিল না। বিষয় ছিল ছাত্র অথবা পড়াশোনা করে পাশ করা একজন যুবক, সে সরকারি চাকরিগুলোতে অংশগ্রহণ করবে মেধার ভিত্তিতে, তাকে মেধার ভিত্তিতে তার যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি দিতে হবে, এখানে কোনো বৈষম্য করা যাবে না, কোনো কোটা রাখা যাবে না, ব্যাপারটা এটাই ছিল। সুতরাং ওই কনসেপ্ট থেকে কিন্তু পুরো বাংলাদেশের সব ছাত্ররা এখানে একত্রিত হয়েছিল। আচ্ছা, এই পেছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই যে 2018 সালে যখন এই আন্দোলনটা শুরু হয়, প্রথম যখন এই আন্দোলন শুরু হয়, তো তখন আমি তো বের হয়েছি 2016-তে ক্যাম্পাস থেকে, জোর থেকে আসছি। তখন আমারও তো ওই সময়গুলো চলতেছিল, তখন আমরাও রাস্তায় ছিলাম, আন্দোলন করতাম, নুরুল হক নূর ছিল, আর অন্যান্যরা ছিল তখন। তো তাদের সাথে তখন দেখা সাক্ষাৎ হতো। আমি চট্টগ্রামে ওই সময় চাকরিও করছি, তো সেটার ক্ষেত্রেও আমি বৈষম্যের শিকার হতাম, আমি নিজেও এরকম হয়েছে। তো যার কারণে ওই কনসেপ্টটা থেকে আসলে তাদের সাথে মিলিত হওয়া, আর কিছু না। আমার অনেকে আত্মীয় স্বজন আছে, তারাও চাকরির ক্ষেত্রে ভালো রকমের মানে বৈষম্যের শিকার হয়েছে। কিন্তু আপনি যেটা বললাম যে আপনি তো মূলত আসলে ব্যবসা করেন, আপনার বাবার ব্যবসা আছে। আমি তো সেটা হচ্ছে 3-4 বছর ধরে দেখি, 3-4 বছর ধরে দেখি। তার আগে আমি চাকরি করতাম, আমি হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটা চুক্তিভিত্তিক একটা চাকরিতে ছিলাম প্রায় 4.5 বছরের মতো, 4 বছরের মতো। তাহলে এখন মানে সেই যে সম্পর্কটা 2018 সম্পর্ক সেটাই ছিল, এবং 2023-24 এসে সেটাই আসলে, হ্যাঁ এটাই, ওই রিলেশনটাই ধরে আপনি ওদের সাথে ছিলেন। এবং আপনি কি সমন্বয়ক যে ওরা যে লিস্ট ছিল, না লিস্টের মধ্যে ছিলাম না, আচ্ছা, লিস্টের মধ্যে ছিলাম না, এবং আমি কখনো আসলে ব্যক্তিগতভাবে এই পরিচয়টা দিতে মানে করি না, বা কখনো দেওয়া হয়নি। লোকজনই বলে, সাথে থাকার কারণে হয়তো বলে, বা যেহেতু এনসিপির সাথে আমার মানে দলীয় সম্পর্ক, সেই ক্ষেত্রে হয়তো বলতে পারে। কিন্তু এনসিপি তো হইলো এখন, মানে পরে, তো এর আগে সম্পর্কটা আপনার এনসিপির সাথে সম্পর্কটা হইলো কিভাবে, এটা আমি জানতে চাচ্ছি। এটা হচ্ছে ওই যে আন্দোলন থেকেই সম্পর্ক সবার সাথে। তারপরে হচ্ছে আমাদের প্রথম নাগরিক কমিটি হয়, আপনার যদি খেয়াল থাকে, ছাত্রদের জন্য হয় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হয় বৈষম্য বিরোধী আন্দোলন নামে, যেটার প্রথম আহ্বায়ক ছিল হাসান আবদুল্লাহ, আর হচ্ছে ওমামা ফাতেমা দায়িত্বে ছিল। তো ওই জায়গাতে তো আর আমাদের ঢোকার সুযোগ ছিল না, কারণ আমরা রানিং ছাত্র ছিলাম না, আরও আগের ছিলাম। তো এরকম টাইপের যারা ছিল, যারা 4-5 বছর আগে পড়াশোনা শেষ করছে, বা আরও 8-10 বছর আগে, বা দেশের জন্য কাজ করতে পারে, বা নতুন বন্দোবস্ত নিয়ে কাজ করতে চায়, তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল নাগরিক কমিটি, যেটার প্রধান ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তো ওই নাগরিক কমিটিতে মানে আমার অবস্থান ছিল যে ওখানে আমি ঢুকে কাজ করব। কিন্তু দেখা গেছে নাগরিক কমিটি কিন্তু বেশি দিন ফাংশন করেনি, 3.5 মাস 4 মাসের মতো। এরপরে সিদ্ধান্ত হলো যে না, দল হবে।
আচ্ছা, তো দলের মধ্যে তো সাধারণত যারা একসাথে কাজ করে একটা ফিল্ডের মধ্যে কাজ করছে, মন মানসিকতা একরকম, তারা একসাথে থাকবে, এটাই স্বাভাবিক। তো ওই দলের মধ্যে আমার আশা তখন যে তখন যুগ্ম সদস্য সচিব হিসেবে এনসিপিতে। আচ্ছা। আহ, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন আমাকে যে বৈষম্য, যে আপনার লেবাসের কারণে একটা বৈষম্য হয়েছে। তো এই যে লেবাসের কারণে যে বৈষম্যটা হয় বাংলাদেশের চাকরিগুলোতে, তো আপনি এনসিপিতে কি বৈষম্য পাইছেন? না, এরকম কোনো বৈষম্য পাইনি, আচ্ছা, বরং তারা অনেক রেসপেক্টেড, মানে রেসপেক্টফুল এটার জন্য। আচ্ছা। এনসিপির যেই পলিটিক্যাল ভিউ, একজন মুসলিম হিসেবে কি আপনি এই পলিটিক্যাল ভিউতে সাবস্ক্রাইব করেন? মানে আপনি কি এটাকে ফলো করেন, অনুসরণ করেন? আমি আসলে মানে বাংলাদেশের ক্ষেত্রে যে পলিটিক্সটা, তো এটা হয়তো আমার লাইফ টাইম হয়তো এটা আমাকে ঝেলতে হবে, মানে এটাকে পাশ কাটা আমি যেভাবে চলতে চাই সেভাবে হয়তো চলতে হবে। সেটা হয়তো কোনো দলই যতক্ষণ পর্যন্ত একদম পরিপূর্ণ আহ, ইসলামের মূল ধারার মধ্যে না এসে চলবে, ততদিন পর্যন্ত আমাকে ওই পাশ কেটে এদিক সেদিক হয়ে চলতে হবে। হ্যাঁ, কোনো দলই আসলে পরিপূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবে না আমি যেটা চাই, তাহলে আপনার, এনসিপিও পারবে না। আচ্ছা, তাহলে আপনার মানে পলিটিক্স করার, এনসিপির সাথে থাকার ইনসেনটিভটা কি, আপনি কেন করেন? কারণ তারা এই সময়ের জন্য মানে একটা বড় জুলুমবাজ সরকারের কাছ থেকে দেশকে পরিবর্তনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তারা যে আকাঙ্ক্ষাটা পোষণ করে, ওইটা আমার কাছে অন্য কোনো দলের মধ্যে এখনো মানে দেখিনি আমি। কিন্তু সেটা তো কাজ শেষ, জুলুমবাজ তো হাসিনা তো বিদায় নিচ্ছে। না, পরবর্তীতে সেটাকে সংস্কার করে সেটাকে সেই ধারাবাহিকতাটাকে ঠিক রাখা, এটা আমার অন্য কোনো দলের মধ্যে এরকম পাইনি। যার কারণে আমার ব্যক্তিগতভাবে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মানে আমার না, আমার চাচারা বা অন্যান্যরা সবাই জাতীয়তাবাদী, মানে বিএনপি দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। এখনও তারা বিভিন্ন ধরনের দায়িত্বে আছে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে আছে, উপজেলার চেয়ারম্যান, অন্যান্য দায়িত্বগুলোতে আছে। তো যার কারণে আসলে যদি এরকম হতো তাহলে তো আমার পারিবারিক দীক্ষা অনুযায়ী, রাজনৈতিক দীক্ষা অনুযায়ী তো আমার বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কখনোই রাজনীতির সাথে ওইভাবে সম্পৃক্ত হওয়া হয়নি। কিন্তু গত 8-10 বছরে আমার ব্যক্তিগত লাইফ বলতে নিজের কামাই করে চলার লাইফটা যখন শুরু হয়েছে, তখন যে স্ট্রাগলগুলো আমি ব্যক্তি করছি বা মানুষকে করতে দেখছি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়, তখন মনে হয়েছে যে আমার একটা স্ট্যান্ড হওয়া দরকার পলিটিক্যাল জায়গাতে, যদি আমি আমার জায়গা থেকে ওই খেদমতটাকে পৌঁছাতে পারি। বুঝতে পারছি। না মানে আমাদের ওই যে সরোবর এখানে আবাসন থেকে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটারও একটা বড় কারণ হচ্ছে যে অনেকে আমরা আসলে অ্যাপলিটিক্যাল, বা আমরা বলি যে আমরা আসলে রাজনীতিকে ঘৃণা করি। তো আমরা আসলে রাজনীতিকে ঘৃণা করতে পারি বা রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারি, কিন্তু রাজনীতি যেভাবে হোক আমাদের জীবনে প্রভাব ফেলবেই। তো সুতরাং যতটুকু তাকে পজিটিভলি প্রভাবিত করা যায়, আমাদের আসলে এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য যে মানুষজন আসবে, তাদের কথা আমরা শুনবো, অন্যদেরকে শোনাবো, এবং যেন পজিটিভ একটা ধারা যেন বাংলাদেশে। সেম এই প্রশ্নের উত্তরের সম্মুখীন আমি অনেকবার হয়েছি আমার তাবলিগি ভাইদের কাছ থেকে। আচ্ছা, কারণ আমি তাবলিগে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বা এখনও আছি। তো এবং নিয়মিত মাসে সময় লাগানো, নেশাবগুলোকে পুরা করা বা চিল্লা যাওয়া, বিদেশে যাওয়া, এটার মধ্যে ছিলাম। তো তারা সবাই বলছে যে তাবলিগ তো সরাসরি একদম মানে পলিটিক্সের বাইরে একটা দিনই একটা মেহনত সেটা। তো যার কারণে সেখানে তো বলাই হয় যে সব ধরনের দলের লোকই সেখানে থাকবে এবং সবাইকে নিয়েই সেই মেহনতটা হবে। তাহলে কোনো একটা দলের হয়ে গেলে তো তাকে আর সে তার অন্য দলকে দাওয়াত দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তা আমি তখন সেটাই বলছি যে ব্যাপারটাকে আমি এভাবে দেখি না। ব্যাপারটা আপনি যেটা বললেন যে সব কিছুতেই প্রভাব ফেলে পলিটিক্যাল বিষয়টা, নিজে পলিটিক্যাল না হলেও সোসাইটিতে যেহেতু আমি বিলং করতেছি, সোসাইটিতে পলিটিক্যাল একটা প্রভাব আছে। সেই ক্ষেত্রে আমি যদি একটা মতকে না, বরং হচ্ছে আমি যে ভালোটা এস্টাবলিশ করতে চাই সেটাও যদি ওই আলোচনার মধ্যে না আনি, তাহলে তো আসলে সেটা কখনোই এস্টাবলিশ হবে না। আচ্ছা, তাবলিগের প্রশ্নটা উঠায় আপনি একটা ভালো কাজ করছেন। আমি তাবলিগের ব্যাপারে আসতাম, যে আমি যেহেতু জানি আপনার তাবলিগ ওরিয়েন্টেশন আছে। আপনি কি মানে এতায়াতপন্থী নাকি ওয়াজাহাতপন্থী, কোন পন্থী? আসলে এই শব্দগুলোর ক্ষেত্রে আমার অনেক মানে ডাউট আছে এবং হচ্ছে আমি শব্দগুলো ব্যবহার করতে চাই না। আচ্ছা, শব্দগুলো আসলে বাংলাদেশে তৈরি, আর আচ্ছা, এবং দুইটাই হচ্ছে ঘৃণা থেকে তৈরি। এক দল আরেক দলের উপর ঘৃণা জ্ঞাপন করার জন্যই তৈরি করছে। যাদেরকে মানে এতাতি বলা হচ্ছে, তো এতাতি নামটা যারা তাদেরকে দিছে তারাও ঘৃণা থেকেই দিছে, এবং
যারা তাদেরকে এটাতে যারা অন্যদের কথাবার্তি বলতেছে তারাও ঘৃণা থেকে দিছে, কারণ এই শব্দগুলোর যদি আপনি এই টার্মসগুলো কখনোই মার্কাজে, কাকরাইল মসজিদে, জুবাইর হুজুরের ওখানে অথবা মৌলানা সাহাদ হুজুরের ওখানে, এই দুই জায়গাতে কোনো জায়গাতে মার্কাজের মুরব্বীদের মধ্যে আলোচনা দেখবেন না, বয়ানের মধ্যে দেখবেন না। এগুলো কোথায় বেশি? এগুলো হলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি। সেগুলোতে অর্থও লিখে দেয়, অজাতি মানে বড় একটা হাতি, এটা হাতি মানে এরকম একটা, এই টাইপের মানে নোংরা নোংরা কথাগুলো লেখে। তো যার কারণে এটা আমি বলতে চাই না, আমি যেটা ক্লিয়ার করে বলতে চাই, দুইটা পোর্শন যেটা হয়ে গেছে, আল্লাহ তালা আবার আমাদেরকে এক করে দিক। সেটা হচ্ছে যে একটা হচ্ছে সুরাপন্থী, যারা পুরা সিস্টেমটাকে আলমী সুরার সিস্টেমে চালাবেন, এক এক মাসে বা এক এক সপ্তাহে একজন আমির হয়ে কাজটা চালাবে। আরেকটা হচ্ছে একক আমিরপন্থী, যেটা নিজামুদ্দিন মার্কাজে মৌলানা সাদ সাহেবের। তো এই দুইটাই চলতেছে, এবং আমি কখনো এই দুটার মাঝখানে মুরব্বীদের মধ্যে কখনো, মানে মুরব্বীদের নিজেদের দূরত্বের কারণেই দূরত্বটা তৈরি হয়েছে, কিন্তু নিজেদেরকে ছোট করা, অপমান করা, ওই জায়গাতে আমি ওভাবে দেখিনি কখনোই। আর আমি ব্যক্তিগতভাবে নিজামুদ্দিনের হচ্ছে অনুসারী, নিজামুদ্দিন মার্কাজের মৌলানা সাদ সাহেবের। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে তাবলিগের মেহনতের মূল বেসিক জিনিসগুলো ওই জায়গাতে আমি পাইছি বা এখনও রয়ে গেছে, এই জন্য। আর আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুর দ্বারস্থ হয়েছিলাম, এবং আমি পাকিস্তানে গিয়েই দ্বারস্থ হয়েছিলাম। তো সেখানে উনি বলছিলেন যে তুমি কোথায় মেহনত করতেছো? তো আমি বললাম যে আমি তো এই মুহূর্তে নিজামুদ্দিনের সাথে। তারপর ঠিক আছে, মেহনত করতে থাকো, আর হচ্ছে ইখলাসের সাথে মেহনত করতে থাকো। তাই বললাম আমি কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব, যেহেতু আমাদের বাংলাদেশে একটু প্রেক্ষাপট ভিন্ন, ওলামা একরামরা করছেন। এবং আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার ওখানে শাগরেদ আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত, উনি তো বেশ শক্তভাবে নিজামুদ্দিনের খেলাফ, বলেন ভাই বলেন। তো উনি বলেন তুমি তোমার মেহনতের উপর জমে থাকো। এই জন্য আর আমি আর এই ব্যাপারে কোনো চিন্তা করিনি। আচ্ছা, তো এইখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টারনাল পলিটিক্স আছে কঠিনভাবে। তো আসলে এই ইন্টারনাল পলিটিক্সটার উৎসটা কি, মানে এই বিভাজনটা হইলো কেন? আমার কাছে মনে হয় যে এই জায়গাতেও মানি ফ্যাক্টর। মার্কাজ নিয়ে অনেক বেশি পরিমাণ, যেমন কাকের মসজিদের কাজ চলতেছে দেখছেন, এটা প্রায় আজ থেকে 20 বছর আগে কাজটা শুরু করা হয়েছে, কিন্তু এখনও শেষ করা যায়নি। তখন অনেক পরিমাণ টাকা আসছিল, টাকাগুলো কোথায় গেছে এর কোনো অডিট হয়নি। তো যখনই আসলে দিনই কোনো খেদমাতের মধ্যে এই ধরনের নফসানিয়তের বিষয়গুলো চলে আসে, তখন তো আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে না, ফাটল সৃষ্টি হবে। এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে দুই ভাগের তাবলিগ যেভাবে আমরা দেখি, আপনি যদি একটু বাহিরের দেশগুলোতে যান, আছে, আমি বলবো না একেবারেই নেই, প্রায় দেশেই আছে, দুই ভাগে মেহনত হচ্ছে, তাদের মধ্যে এই পরিমাণ দূরত্বটা নাই। এই পরিমাণ দূরত্বটা নাই। বাংলাদেশে যেরকম মারামারি লেভেলে চলে গেছে, মারামারি না, শুধু মানুষ মেরে ফেলছে। তো এটা তো আসলে অন্যরকম একটা হয়েছে, এবং সেটাকে পলিটিসাইজ করছে বিগত সরকার। পলিটিসাইজ করার কারণ হচ্ছে তাবলিগওয়ালারা সেই সুযোগগুলো নিতে গেছে বিভিন্নভাবে। তো আমার কাছে খুব খারাপ লাগছে এই জিনিসগুলো, যার কারণে আসলে মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে অনেক দেশে গেছি তাবলিগে, শ্রীলঙ্কা, সুদান, সাউথ আফ্রিকা, তারপরে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে, ইউরোপে অনেকগুলো দেশে গেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু কোথাও এরকম দেখিনি বাংলাদেশের মতো। আপনি একজন আলেমের নাম শুনে থাকতে পারবেন, কিছুদিন আগে মারা গেছেন, উনি নিজামুদ্দিনের বেশ বড় আলেম ছিলেন, বাংলাদেশের মুরব্বী ছিলেন, মৌলানা মুশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহ। ওনার সাথে আমি একবার নেপালের ইজতেমা থেকে বাংলাদেশে আসতেছিলাম। উনি এসেই নামাজ পড়লেন 2 রাকাত এয়ারপোর্টে। ওইটা কোনো ওয়াক্ত ছিল না। আচ্ছা, সফরে তো এমনিতেই নামাজের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, 2 রাকাত পড়া যায়। তো ওই কোনো ওয়াক্ত না। আমি যেখানে হযরত এত ক্লান্তির মধ্যে নামাজ, বললো যে দেখো বাংলাদেশ হচ্ছে হিংসার দেশ, এর মধ্যে ঢুকলেই মানুষ এমন নজরে দেখবে যে তুমি মনে করো যে তোমার বাড়িতে ঢুকতেছো, মনে করো তার বাড়িতে তুমি ঢুকতেছো। মানুষ এইভাবে হিংসা করে। তো এই জন্য আমি হিংসা থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা মানে ভালো চিন্তা, এটা সত্যি কথা। আমিও যারা বিশেষ করে অন্যদেরকে বলি, যতটুকু না বলি তাদের থেকে যারা আলেম, দায়ী, দাওয়াতের কাজ করেন, তাবলিগের কাজ করেন, তাদেরকে আমি কথাটা বেশি বলি যে সূরা হাশরের 10 নম্বর আয়াত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া আমাদেরকে শিখাইতেছেন যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আপনি আমাদের ভাইদের প্রতি যারা ঈমান আনছে তাদের প্রতি যদি আমাদের কোনো অন্তরে গিল না থাকে, কোনো হিংসা বিদ্বেষ তিক্ততা যেন না থাকে, কারণ এটা হিউম্যান এন্ডেভার দিয়ে এটা দূর করা কঠিন। যে আমি একজনকে মাফ করে দিব, আমার জন্য সে আমার সাথে রং করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, মাফ করা কঠিন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবো তখন হয়তো আমি বিদ্বেষটা আমার অন্তর থেকে দূর করতে পারবো। এই হিংসা বিদ্বেষটা আসলে অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ, এখন আমি ফাইনাল আপনাকে খুব কষ্ট লাগে যখন আওয়ামী লীগ সরকার এর অশিক্ষিত মন্ত্রীরা ওই মন্ত্রণালয়ে বসে ঠিক করতো ইজতেমার তারিখ, অথবা ইজতেমার তারিখগুলো আগে সবসময় মুরব্বীরা ঠিক করে যেতেন, সারা বিশ্বের মুরব্বীরা। তারা এটাকে খুবই পলিটিক্যালি হয়ে নিছিল, ইচ্ছা মতো তারিখ দিত, বিদেশি মেহমানরা আসতে পারতো না। আমি বিদেশি মেহমানদের খেদমতে থাকতাম, বিদেশি মেহমানরা আসতে পারতো না ওই তারিখে, নির্দিষ্ট তারিখ বন্ধের মধ্যে হতে হতো, কারণ জানুয়ারিতে বেশিরভাগ দেশে বন্ধ থাকে। তো এই জন্য ইউরোপ থেকে অনেক মেহমান আসতে পারতো, কিন্তু ফেব্রুয়ারি মার্চে হলে তারা কিন্তু ওই সময় ছুটি শেষ হয়ে যায়, তারা আসতে পারে না। তো এর ইচ্ছা করে করে তারিখগুলোকে চেঞ্জ করে দিত। তো আবার হচ্ছে কিছু জিনিস জিয়ে রাখতো, যেমন কোনো মসজিদে এই পক্ষ ওই পক্ষ হাঙ্গামা হয়েছে, তো কোনো সমাধান দিত না সরকার, বলো মিলে আসেন। আচ্ছা, কোনো গ্রুপ যদি এরকম হয়েই যায়, ভাই ভাই অনেক সময় হয়, বাপ ছেলের মধ্যে অনেক সময় হয়, সেখানে একটা সিদ্ধান্ত দিতে হয়, তারা জিয়ে রাখতো। পুরো 6টা বছর আওয়ামী লীগ সরকারের সময় এটা ছিল, তারা কোনো সময় এটাকে সমাধান করেনি। হ্যাঁ, মানে ওরা তো আসলে বেসিক্যালি ইসলামের যতটুকু ক্ষতি হয় সেটা ক্ষতি করার ম্যাক্সিমাম চেষ্টা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ধর্মটাই আসলে এটা ছিল। আচ্ছা, এখন আমি আপনাকে আমি যে ফাইনালি যে দিকে যেতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি জুলাইয়ের রাজপথে ছিলেন, মারামারি করছেন পুলিশের সাথে, ঠিক? প্রায় 8 দিন এমন অবস্থায় ছিলাম, সেটা লম্বা সময়, অন্য কোনো দিন বলতে হবে। মনে হয় একটা চেয়ারের ছবি দেখছিলেন, স্টিলের চেয়ার, হ্যাঁ যেটা অনেক পরে দেখাইছিল। হ্যাঁ। ওই চেয়ারটা তো আমার 3-4 দিন কাটছে, এরকম দিনও গেছে। মানে আপনাকে কি উঠাই নিছিল প্রথমে? হ্যাঁ, আমাকে এই জায়গা থেকেই, আপনাদের এদিকে আসার রাস্তা থেকেই, আবুল হোটেলের সামনে থেকে। আচ্ছা। আবুল হোটেলের সামনে থেকে ও আমাদের হাতে তো পাথর অথবা ওই যে টিনের মধ্যে শব্দ করা, এগুলো ছাড়া তো আর কোনো কিছু ছিল না। তো হঠাৎ করে একটা গুলি এসে একটা ছেলের চোখে লাগে, চোখটা খুলে পড়ে যায়। কত সহজ লাগে আসলে একটু বলতে, হয়তো আরও দিন গেলে আরও সহজ হয়ে যাবে বলা। তা আমি দ্রুত যেয়ে তাকে আনতে যাই, এর মধ্যে থেকেই পুলিশ আর ছাত্রলীগ যুবলীগের বাহিনী চলে আসে। লোকজন তো দৌড়ায় চলে যাচ্ছিল উল্টা দিকে। তো আমার সাথে 2-3 জন ভাই মিলে তাকে একটা রিক্সায় তুলে নিয়ে যায়। তাই আমি ভাবলাম চোখটা নিয়ে যাই, চোখটা খুলে পড়ে গেছে। তো পকেটে টিস্যু ছিল, টিস্যুতে চোখটা উঠে আমি পিছন দিকে হয়ে যাব, এর মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার হোটেলের ঠিক অপোজিটে ওয়েল ফুডের একটা দোকান আছে সম্ভবত, না সরি, টেস্টি ট্রিটের একটা দোকান আছে, ওই জায়গাতে পড়ে যায়। তো উঠতে যাব, পিছন থেকে শুধু এতটুকু মনে আছে যে কিছু একটা শক্ত কিছু দিয়ে আমার এখানে বাড়ি দেয়, সেই ক্ষতটা এখনও আছে আমার এখানে। তারপর আমার সেন্সলেস হয়ে যায়। এরপর আমি যখন কতক্ষণ পরে জানি না, তো নিজেকে আমি ওই চেয়ারের উপর পাই। যদি ওই চেয়ারটা আমি একদম অনেক পরে দেখছি, মানে ওই 3-4 দিনের মধ্যেই, যেদিন হয়তো একটু পরিষ্কার আলো পাইছি ওই সময় দেখছি। আমি ছোটোবেলা থেকে খুব নাজুক প্রকৃতি, মানে অল্প জ্বর হলে আমি একদম কুপকাত হয়ে যাই, ঝড়ে একদম বাড়ির কারো সবার ঘুম হারাম, কান্নাকাটি করে এখনও এরকম হয়ে যায়, মানে দুর্বল হয়ে গেলে। তো কেউ মাথায় মারছে আর আমি অনেক দুর্বল ছিলাম আসলে। তো সেখানে প্রত্যেক দিন এসে ইঞ্জেকশন করতো আর জিজ্ঞাসা করতো কত টাকা পাইছিস। তারপরে হচ্ছে বিভিন্ন মানে দেশের গোয়েন্দা বাহিনীর নাম বলতো, যে তার সাথে সম্পর্কিত তুই আসিস কি না, আইএসআইয়ের সাথে বা এরকম সাথে, বা তালেবানের সাথে, আল কায়দার সাথে, এগুলো জিজ্ঞাসা করতো। পাকিস্তান থেকে কত টাকা পাইছিস। তারপর আমি তো কিছু জানি না, আর আপনারা কারা, সামনে আসেন, সব কথা পিছন থেকে বলতো। উত্তর না দিলে মারতো ঘাড়গুলোতে। এখনও রাতের ঘুমাইতে পারি না ওরকমভাবে, কারণ মানে খুব ব্যথা হয় শরীর। গত 1-1.5 বছর চিকিৎসা নিচ্ছি, হিজামা করাই বা অন্যান্য, কিন্তু ওইভাবে খুব বেশি একটি হয় না। তো 2-3 দিনের মধ্যে একদিনই শুধু খাবার দিচ্ছিল, খিচুড়ি সামনে ছিল, তো ওটাও ছিল ওখানে নিচে রাখা, আর আমরা তো চেয়ারে বসা। মাঝে মাঝে কারেন্ট শক দিয়ে পুরোটা ঘুরাইতো।
তো কেউ কেউ বমি করে দিত। আরও 3-4 জন ছিল, আমি তাদের ওইভাবে চেহারা দেখি যে এরকম লাইট না, আরও কঠিন লাইট ছিল, আর চেহারাগুলো ওইভাবে বুঝতে পারতাম না। ঘরটা অন্ধকার থাকতো, পিছন দিকে লাইট থাকার কারণে সামনে অন্ধকার হয়ে যেত নিজের ছায়া দিয়ে নিজেই। এতটুকুই, প্রায় 3-4 দিন এরকম হয়েছে। খাবারটা খাওয়ার জন্য কেউ কেউ হুমড়ি খেয়ে ওই চেয়ার সহ পড়ে গেছে। তো হাড্ডি হাড্ডি টাড্ডি হয়তো ভেঙে গেছে তাদের। চেয়ারটা অনেক শক্ত মজবুত, আবার কারেন্টের লাইন লাগানো থাকতো। এই যে এই দাগগুলো, এগুলো এখনও রয়ে গেছে। এগুলো শরীরের মধ্যে, এগুলো যেগুলোতে ওই যে ইয়াগুলো, চিমটাগুলো লাগাই দিত এগুলো দিয়ে। তারপরে এই জায়গাতে, পিছনে, হাঁটুতে, এগুলো দাগগুলো এখনও রয়ে গেছে, যেগুলোতে চামড়া খুলে গোস্ত বা তেলের মতো বের হয়ে গেছিলো। পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় ওখান থেকে কোনো রকমে হয়তো বেঁচে ফিরি। এটা কত তারিখে মুক্তি পেয়েছেন? কত তারিখে? এটা আবু সাইদের শহীদ হওয়ার একদিন পরের ঘটনা। 18ই জুলাইয়ের ঘটনা এটা। 18ই জুলাই আমাকে এভাবে নিয়ে যায়, তবে 18, 19, 20 এরকম রাখে। এরপরে যেদিন বেশি কঠিন আমাকে কারেন্ট শক দেয় আর কি, এরপরে হচ্ছে আমি আর কিছু মনে করতে পারি না। হঠাৎ করে একদিন জ্ঞান ফেরার পরে আমি দেখলাম যে আমার খুব মানে বেশ একটু আরাম লাগতেছে। মানে মারধর খাওয়া শরীরে বা ক্লান্তি শরীরে একটু গরম পানি দিয়ে গোসল করলে তো সেক দিলে একটু আরাম লাগে না, ওই রকম লাগতেছে। তখন যে একটু পরে আবার ওর মধ্যেই আবার একটু বমি ভাব লাগতেছে প্রচণ্ড, কারণ উৎকট দুর্গন্ধ। পরে দেখলাম যে আমি হচ্ছে একটা ইয়ার মধ্যে, মানে লিকুইডের মধ্যে, থিক লিকুইড, বেশ ঘন লিকুইড মনে হচ্ছে, এবং গরম হয়ে গেছে ভিতরে। আর ওটা দুর্গন্ধ, সেটা ছিল হলো সেপটিক ট্যাঙ্ক। এবং আমার সাথে আরও 2 জন কি 3 জনের হাতে ভাবে বাঁধা, হ্যাঁ, হাতে ভাবে বাঁধা, আর উপরে ফুটা আছে, ওই দিক দিয়ে মলমূত্র পড়তেছে। তখন আমি বুঝলাম যে এখানে শেষ, বাঁচার কোনো ই নেই। আমার পাশ থেকে আমি একটু মানে আল্লাহ আকবার বললাম 2-1 বার, যতটুকু ক্ষীণ আওয়াজে, মানে আওয়াজ ছিল না এরকম। তো পাশে মনে হয় যে ছিল সে জীবিত ছিল বা ছিল, সে ভাবছে আমি হুজুর বা টাইপ, আল্লাহ আমাদের জন্য হুজুর দোয়া করেন বা এরকম টাইপের কিছু একটা বলছে, আমার ঠিক আওয়াজটা মনে নাই। তখন আমার একটা কোরআন আয়াত যেটা মনে হলো, সূরা তওবা শেষ 3 আয়াত, যেটা এক সাহাবীর লাইফ সেভিং আয়াত ছিল, এরকম বন্দিত সাথে কেউ নিমুখ। আমার ওই সময় মোটেই মনে হয়েছিল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা অনেকবার পড়ছি, চিৎকার করে পড়ছি। এরপর আর শক্তি ছিল না, আর ওটা বাড়তে বাড়তে মুখের পর্যন্ত চলে আসছে। এরপর আবার সেন্সেস হয়ে গেছে। এরপরের ঘটনা হচ্ছে, নিজেকে আবিষ্কার করছি হাসপাতালের বেডে। একটা মহিলা নার্স আমাকে ঝাঁকুনি দিচ্ছে, আর ওয়ার্ড বয়কে ডাকতেছে যে এই হুজুরের চোখ খুলছে, এই টাইপের কিছু হয়তো বলতেছে। আমার এটা মনে আছে প্রথম কথা। এরপরে সে আমাকে ধাক্কা দিয়ে বলতেছে, এই মেয়ে কি আপনি রিক্সা চালান, ম্যান হোলের মধ্যে পড়ে যান। আমি বুঝতে পারতেছি না কি বলতেছে আমাকে, আমি রিক্সাওয়ালা না তো, আমি ম্যান হোলের মধ্যে কীভাবে পড়বো। তারপরে ওই দিন সন্ধ্যার দিকে সম্ভবত বা রাত্রের দিকে আবার ওই মহিলা আসে পড়ে। বললাম আচ্ছা আপনি আমাকে এটা কেন বললেন, যখন একটু গলার আওয়াজ পড়ছে। তো বললো আপনার 2 রিক্সাওয়ালা ভাই আমাদেরকে উঠায় নিয়ে এসে দিল, আপনার গায়ে পুরো পায়খানা লাগা ছিল, আপনি রিক্সা চালাইতে যে পড়ে গেছেন, আমরা ডেটল দিয়ে আপনাকে গোসল করায় দিয়ে তারপরে এই করছি, আর আপনি এই যে এগুলো ছিলে গেছে, এই হয়ে গেছে। তারা মনে করতেছে অন্য কিছু, এটা আল্লাহর ইচ্ছা ছিল। এর কিছুক্ষণ পরেই এনএসআই আসলো, ডিজিএফআই আসতেছে, এই তুই কোথায় ই করছিস, কি বলে, কোথায় মার খাইছিস, কোথায় কি করছিস। কত তারিখের ঘটনা এটা? এটা 29শে জুলাই সম্ভবত। আচ্ছা। আমার কাছে মোবাইল টোবাইল কিছু ছিল না। আমি আমার এক পরিচিত ছোটো ভাইকে কল দিলাম, নাম্বার আমার অবস্থা ছিল, তো কল দিলাম, সে কল ধরলো। তাকে বললাম আসো ওইভাবে, আমি এখানে আছি। তো সে বললো আচ্ছা দেখতেছি। কোন হাসপাতালে? কুয়েত, কি ওটা, কুয়েত মৈত্রী হাসপাতাল, যেটা উত্তরাতে 4 নম্বর সেক্টরে এই পাশে, ওখানে অনেক এরকম রোগী ছিল। তো
আমি তো এনএসআর হিসেবে বলছিলাম আমি তো কিছু জানি না, আর আমি তখন ভাবলাম যে ওদেরকে সত্য কথা বললে তো অন্যরকম কিছু করবে আবার। আমি বললাম, আমি তো রিক্সাওয়ালা। তা আমাকে বেশি বলতেই হতো না, ওই নার্সরা এসে বলতো রিক্সাওয়ালা রিক্সাওয়ালা। হ্যাঁ, এটা কেন তারা বলতো আমি জানি না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী মদত ছাড়া কিছু না। পরে আমার ওই ভাইটার সিএনজিতে নিয়ে এসে একটা বালিশকে কাপড়ের মতো দিয়ে ঢেকে রেখে আমাকেও নিয়ে যায় ওখানে, এবং এটাতে ওই ওয়ার্ড বয়টা সহযোগিতা করে আমাকে। এখনও তার সাথে কথাবার্তা হয়, যদিও সে ওই হাসপাতালে আর নেই, অন্য জায়গায় চলে গেছে। তো এরপরে তো 2-3 দিন টানা রেস্ট করি বা করি। এরপরে 2 তারিখে গায়েবী জানাজা হয়েছিল জুলাইয়ের ইয়াতে শাহবাগে। ওই যে আমাদের চট্টগ্রামের রাফি বাই যারা এখনও বেঁচে আছে, কিন্তু অনেকে ভাবছিলাম আমরা তার সে মারা গেছে, যেন কিছু গায়েবানা জানাজা হয়েছিল, অনেকে মারাও গেছিল, সেটাতে শরিক হই। এরপরে শরীর দুর্বল থাকার কারণে লাস্টের 2-3 দিন খুব বেশি একটা মুভমেন্ট করতে পারিনি। এরপর তো 5ই আগস্ট গণভবনে গেলাম, সংসদ ভবনে গেলাম। তো আপনার কি মনে হয় যে এনসিপি এই রাজনীতিতে ধরে রাখতে পারবে এই আবেগটা, জুলাইয়ের আবেগটা, টু ডু যে সংস্কারটা আমরা চাইছি, এটা কি তারা ধরে রাখতে পারবে বা করতে পারবে? যদি এনসিপি এই মুহূর্তে যে একক যে বডি তারা মানে বানাইছে, তারা নিজেরা বা শুধুমাত্র জুলাই কেন্দ্রিক বা যারা আছে তাদেরকেই জুলাই মনে করে করতে, তাহলে পারবে না। আর যদি যেমন আপনি বা এরকম আরও যারা আছে তাদের সবাইকে যদি সম্পৃক্ত করে, দলীয় সম্পৃক্ততা শুধু সম্পৃক্ততা না, মনস্তাত্ত্বিক সম্পৃক্ততা, তথ্যের আদান প্রদান, বিষয়ভিত্তিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করা, যাতে সবাই সেখানে পারফর্ম করতে পারে, তাহলে পারবে। আর যদি শুধুমাত্র নিজে যেটা মানে ওন করতেছি, শুধু নিজেরটাকে নিয়ে যদি করতে চায়, তাহলে এনসিপি না, মানে কেউই পারবে না, অন্য কোনো দলই পারবে না। হঠাৎ করে কেউ এসে বলবে আমি জুলাইয়ের জনক, কেউ এসে বলবে আমি এক দফার ঘোষক, হঠাৎ করে কেউ এসে বলবে, এরকমভাবে জুলাই হবে না আসলে। কারণ আপনিও তো আপনার জায়গাতে একজনই, তা আপনিও একটা ইতিহাস, আমার জায়গায় আমি, আবু সাঈদের জায়গায় আবু সাঈদ, কাকে বাদ দিয়ে করব? যদি কেউ কাউকে বাদ দিয়ে জুলাইকে নিয়ে কোনো কিছু করতে চায়, তাহলে আগামী 55 বছর পরে এরকম আরেকটা গণঅভ্যুত্থান যদি হয়, তখন যেরকম এখন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় 71কে প্রশ্ন করার সুযোগ আছে, ওই সময়কার লোকেরাই কেউ 71কে শুধু নিজস্ব করার কারণে ওই সময় জুলাইকে নিয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি হয়ে যাবে। যদি কেউ জুলাইকেও 71-এর মতো নিজস্ব কোনো কিছু তৈরি মানে নিজস্ব করে রাখতে চায়। থ্যাংক ইউ। মানে আপনার মুখ দিয়ে কথাটা আসছে, এটা আমার অন্তরকে প্রশান্ত করছে। কারণ জুলাইয়ের পরবর্তীতে কিছু কিছু সমন্বয়কদের কিছু কথা, ভূমিকা আসলে আমাদেরকে খুব কষ্ট দিছিল। তো এই যে কুক্ষিগত করার চিন্তাটা, এটা একটা হয়তো এটাকে আপনি ইয়ের ভাষায়, আইনি ভাষায় এটাকে অপরাধ দেখাতে পারবেন না, যেরকম হয়তো ঘুষ খাওয়া একটা অপরাধ আপনি দেখাতে পারবেন, এটাকে ওই আইনি ভাষা অপরাধ দেখাতে পারবেন না, বাট এটা এথিক্যালি অনেক বড় একটা অপরাধ ছিল। এটা জাতির সাথে পুরো একটা আমানতের খেয়ানত করা। এক্স্যাক্টলি। শুধু জাতি না, মানে আসলে আমরা তো অনেক মানুষকে, আপনাকে আস্তে আস্তে আমি বললাম যে 24-এর যোদ্ধা নামে আমাদের একটা কিছু ডকুমেন্টেশনের কাজ আমরা করছি। আমরা বিশেষ করে সিরাজগঞ্জে আমরা মানুষদেরকে যারা মারা গেছেন তাদেরকে কিছু ফিনান্সিয়ালি হেল্প করছি, তাদের কথাগুলো শুনছি, বেশ কিছু ডকুমেন্টেশন করছি। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে শুধু যে জাতির সাথে না, যে যারা অ্যাকচুয়ালি মানুষ হারাইছে, আত্মীয়স্বজন হারাইছে, তাদের সাথে অনেক বড় একটা গাদ্দারি করা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারাই এই জুলাই যুদ্ধের অংশ ছিলেন, শুধু এনসিপি না, এনসিপি, জামাত ইসলামী, বিএনপি, যারা আসলে রক্ত দিচ্ছেন বা যাদের ভাই রক্ত দিচ্ছেন, যারা আসলে সাফার করছেন গত 17 বছরে, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুঃসহ স্মৃতিটা মনে করা দেন, এবং তারা যেন আসলে যেই চেঞ্জটা আসা উচিত ছিল সেই চেঞ্জটার জন্য কাজ করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে কষ্ট করে সাভার থেকে আসার জন্য এবং আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। তো যারা আজকে আমাদের এই সেশনটা দেখলেন, বেশ আবেগ ঘন একটা সেশন ছিল, পর্ব ছিল আজকের। তো ইনশাল্লাহ আমরা সামনে অন্য কাউকে নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।